নদীরও বিষাদ আসে। বিষণ্ণ নদী নিজেকে গুটিয়ে নেয়। নিজের যা ছিল অন্যের কাছে প্রকাশ্য, সেখান থেকে হয়ে যায় অন্তর্মুখী। যে মহানন্দাকে স্বচ্ছ বলে জানা ছিল, অন্দর ছিল অবারিত, সেই মহানন্দা নিজেকে বদলে ফেলেছে। আমি যেমন করে দেখি তুমি দেখাও তোমাকে। অবশ্য কখনো কখনো নিজে বদলে যেতে না চাইলেও পরিবেশ প্রতিবেশ বদলে যেতে বাধ্য করে। রাখি পেয়েছি কুল ছবি মুক্ত দেশ তুমি বাংলাদেশ, ছবির মুক্ত দেশ তুমি বাংলাদেশ। এই গ্রামের নাম কি আপা? দুর্গাপুর। দুর্গাপুর। এই পুরো চর এলাকাটাই দুর্গাপুর। জি। এই গ্রামের মানুষের কাজ কি, মূল কাজ কি? মূল কাজ কৃষি কাজ সবই আর মহানন্দা মাছ কিরকম, মাছ ধর? হয় মাছ। মানুষ যেমন করে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বদলে যায়, নদীও তেমনি ঋতু বদলের সঙ্গেও জলের রং, তার প্রবাহের ছন্দে বদল ঘটে। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো কি ধান কাটছেন এখন? চুতা ধান কোন প্রজাতি এটা? 28 কত বছর যাবত এটা আবাদ হচ্ছে? 12 বছর থেকে। 12 বছর যাবত আপনারা আবাদ করছেন। 12 বছর থেকে। আচ্ছা, তার আগের তো নদী ছিল। জি, তার আগে আপনার এমনি চর হিসাবে পড়েছিল, গোচর হিসাবে আচ্ছা, গরু ছাগল চড়াতো। বন্যায় ডুবার আগে আপনার এই যে ধান ওঠার পরে এখন গরু ছাগল চড়বে। এখন আবার গরু ছাগল চলবে। আর এই যে মহানন্দার পানি দেখলাম যে এই যে এর আগে একবার আসলাম দেখি একদম স্বচ্ছ নিচ পর্যন্ত দেখা যায়, এবার দেখলাম ঘোলা। বর্ষার জন্য আপনার ওই মাঠে থেকে পানি নামে, তখন পানিটা ঘোলা হয়ে যায়। আচ্ছা, আর স্বচ্ছ থাকে কোন মাসে? স্বচ্ছ থাকে আপনার খরাতে, এই মোটামুটি চৈত্র মাসের দিকে। চৈত্র মাসের দিকে একদম স্বচ্ছ। চৈত্র মাসের দিকে একবারে স্বচ্ছ থাকে। মহানন্দাকে যেমন দেখেছি নিকট অতীতে, তাকে ঘিরে পাখিদের আশ্রয় উৎসব, সেই উদযাপন এবার দেখছি না। পাখিদের ছোট ছোট দল আছে, কিন্তু নেই নৃত্যের পুরনো মুদ্রা। তবে নদীর লকেট হয়ে ঝুলতে থাকা বালুচর দুর্গাপুর, একসময় এখানে ধুলি উঠত ঘুড়ির মতো। এখন এই চরের মালিকানা সকলের, মিলেমিশে চাষ, সকলে সকল সুখের ভাগিদার। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোন গ্রাম আপনার? এই যে পাশে ক্যাটগিরি। এটা না? আচ্ছা, কেমন আছেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে? আলহামদুলিল্লাহ, সব ভালো আছে। ভালো আছে। কোনো কাজে নাই, ঝঞ্ঝট নাই, কোনো পার্টি নাই, সব মিলামিশে থাকি আমরা একই গ্রামের মানুষ। রোজগার কি এই গ্রামের মানুষের? মারা কৃষি কাজও করে। আজ এখানে জেলে পরিবাররাও থাকে, হ্যাঁ হ্যাঁ, আর আপনার কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। ঠিক আছে। ফুটবল, ফুটবল, বালুকা বেলা, কাদা মাখা মাঠ, জলে ডুবে থাকা মাঠে বল নিয়ে দৌড়ে যাওয়ার বয়সটা কি খুব দূরে রেখে এলাম? সে হিসেব পরে বিশ্বকাপের শুরু, তাই হারিয়ে গেলাম কিশোর ফুটবলারদের দলে। তোমরা কে কোন দল করো? হ্যাঁ, তুমি? পর্তুগাল। তুমি? ব্রাজিল। ব্রাজিল। সবাই ব্রাজিল। পর্তুগাল। আর্জেন্টিনা আছে নাকি এক দুজন? কে? তুমি আর্জেন্টিনা। তো তোমার প্রিয় খেলোয়াড় কে? নেইমার। নেইমার। তোমাদের? রোনালদো। তোমরা যে এখানে খেলো, হ্যাঁ, তোমরা কি ব্রাজিল আর্জেন্টিনা ভাগে খেলো না? মানে লাইন একসাথে দাঁড়ায় সবাই মিলে ভাগ চুক করে মানে খেলি। তোমার পজিশন কি? আমার পজিশন তো গোলকি বা ডিফেন্ডার এরকম। আর তোমার? আমার গোলকি। গোলকিপিং করো, কোনো গোলকিপার তোমাদের পছন্দের নাই? ও, মার্টিনেজ তোমাদের পছন্দ। মার্টিনেজ।
তো ফুটবল খেলবে বড় হয়ে নাকি অন্য কাজে চলে যাবে? ফুটবল খেলবো মাঝে মধ্যে, তো বাড়ির তো চালানো কিছু কাজকর্ম করতে হবে না, এই জন্য কাজ করবো, ফুটবল খেলবো। কাজও করবে, ফুটবলও খেলবে। আর এবার ওয়ার্ল্ড কাপ দেখবে তোমরা সবাই একসাথে? অবশ্যই দেখবো, হ্যাঁ, যার যার বাসায় দেখবে না, সবাই একসাথে বসে দেখবে? একসাথে বসে দেখবো। ঠিক আছে। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আবহমান বাংলার রমণীরা হয়তো মুখরা ছিলেন না। পরিবারে, সংসারে তার যে যাপন, সেখানে তার আনন্দ আছে, আছে দুঃখ, তার সবটাই যে জানাবার তা নয়। যতটুকু মুখে প্রস্ফুটিত হতো তার বেশিরভাগটাই রয়ে যেত মনের গহ্বরে। সুই সুতোয় সেই কথা কখনো কখনো ছন্দ বা গল্পের মতো করে প্রকাশ পেত নকশি রুমাল বা কাঁথায়। প্রযুক্তি কথা বলার অনেক ঘর খুলেছে বলেই কি কাঁথা থেকে হারিয়ে গেল শব্দ, প্রকৃতি, জীবন? আপনারা এই যে কাঁথা যে সেলাই করেন, কাঁথার মধ্যে এখন ফুল, পাখি এগুলো আঁকেন না? ফুল পাখির ছবিটা কেন দেওয়া হয় না? ওটা ধরেন কি যে মুসলমানের মৃত্যুর সময় আমাদের এতগুলো কষ্ট করে কাঁথা সেলাই করি, মরার সময় তো কিছুই পাই না আমরা। আর ওই ফুল পাখির ছবি হলে ওগুলা কাঁথা হাদিসের কোরআন থেকে ওইটা দিতে পাওয়া যায় না। মানে এমনি সময় ব্যবহার করতে পারবে আপনার। হ্যাঁ, মানে ওগুলো এখনো আঁকেন না আপনারা? না আপা, আঁকেন তো? যার মনে আঁকা চাহে একদম- সে আঁকে, যার মনে চাহে না সে আঁকে না, এরকম। আর রুমাল? হ্যাঁ, রুমাল বানাই, মুখ মুছার লেগে রুমাল রুমাল বানাই আমরা। রুমালের মধ্যেও কি ছন্দ দেন? হ্যাঁ, ছন্দ লেখে, নাম লেখে। ছন্দ লাভ আপনার হচ্ছে কি যে এমনি পাখি টাকি মানে যার যেটা পছন্দের করে। ছন্দ একটু বলতে পারবেন? কি কি ছন্দ মনে আছে? গাছ চাই লতা পাতা, মাছ চাই পানি, ছেলেরা চাই ভালোবাসা, মেয়েরা চাই স্বামী। বাহ। আর কারো কাছে কোনো ছন্দ? রাস্তার ধারে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমায় আমি ভালোবেসেছিলাম। আপনাদের কাঁথা সেলাইয়ের গান আছে না? চাপাই নবাবগঞ্জের গানটা শুনে দে, চালকালা রুটি খাইয়ে। বাবগঞ্জ যাও যদি বন্ধু হারগে বাড়ি যাইও, চালকালা রুটির সাথে ধইনার পাতের চাটনি মজা কইরা খাইও, আজি হারগে বাড়ি যাইও। চাপাই নবাবগঞ্জ যাও যদি বন্ধু হারগে বাড়ি যাইও, চালকালা রুটির সাথে ধইনার পাতের চাটনি মজা কইরা খাইও, হারগে বাড়ি যাইও, হারগে বাড়ি যাইও। ঠিক আছে, ঠিক আছে, গেলাম। হ্যাঁ, আমি চিরদিনের কি আর আমি এরকমই? আমি আমার হাঁটন ঘাটন কথাবার্তা উল্টা পাল্টা হয়েছে আজকাল, কেন জানিস? একমাত্র বিহার কারণে। মানুষে বেলে বিহা করলার বেলে জ্ঞান বুদ্ধি বাড়ে, আমার জ্ঞান বুদ্ধি বাড়বে কেমন করে? বিহা না করলে কেমন করে বাড়বে? নানাকে আমি কহবো কেমন করে? ও বুঝে নিতে পারো না? আমার দুঃখের কথা কহবো কাকে, কষ্টের কথা কহবো কাকে, কে বুঝবে হার বেদনা? হইবে না রে,
গণমাধ্যম বলতে বরাবর আমি এগিয়ে রাখি লোকসঙ্গীতকে। লোকসঙ্গীতের যে কোনো মাধ্যম বা ধারা সমাজের কথা বলে, সেখানে উঠে আসে সংকট, অসঙ্গতি। শুধু সংকট তুলে ধরেই শেষ নয়, লোকসঙ্গীতে থাকে সমাধানের ইশারা। গম্ভীরা মহানন্দা পাড়ের তেমনই এক শক্তিশালী গণমাধ্যম। আমার বয়স এখন চলছে ওজন, বয়স এখন চলছে ওজন, বুঝাইলে মোর বুঝে আমি যারা ধান উল্টাছি, ধান বানছি, বুড়া মানুষ পাহাড় দেখছে আমার লাগলো হারিখান্ডা মাঠে পৌঁছছে না। না। বাড়ি আসে আর কোচি তোর নানি রেখে কুধা করে কোচি তো আমার লাগলো হারি নিয়ে গেল। কই তোর হারি নিয়ে যাবা? কেন আমি লাহারি নিয়ে যাবো? কেনে যাবি না? হ্যাঁ তুই ছাড়া আমার কেটা আছে। হ্যাঁ এই না না শোনো, হ্যাঁ যেহেতু তুমি এখানে চলে এসেছো, হ্যাঁ। কয়দিন থেকে একটা জিনিস আমার মাথার মধ্যে খালি খিচমিচ করছে। কি এমন জিনিস? আমি কিছু শিক্ষা নিয়ে কথা বলবো তোমাকে। শিক্ষা লিয়া? হ্যাঁ। তাই নাকি? না, না, না। তাহলে তো একটা ভালো কথা। তো ধান তাহলে থাক, যখন নানাকে পায়ে নিয়েছি, হ্যাঁ। তাহলে এই শিক্ষা নিয়ে যখন কথা কবি, তাহলে আমি তখন কথাগুলো শুনি। শুনবে? মানে শিক্ষার তো শেষ নাই, না না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। বুঝতে পারলি? এই তো কোচি তোমাকে আমি গানে গানে কোচি, তুমি খালি হাসাতে ধরবে। আচ্ছা কথা তাহলে, হ্যাঁ। এই নানা সুশিক্ষায় শিক্ষিত হইয়া সুখী ময় করি জীবন। এই নানা সুশিক্ষায় শিক্ষিত হইয়া সুখী ময় করি জীবন। এই নানা সুশিক্ষায় শিক্ষিত হইয়া সুখী ময় করি জীবন। গুহাচিত্রের কথা জানি, তখন মানুষের ভাব প্রকাশের, নিজেকে উপস্থাপনের জন্য মানুষ গুহায় আঁচড় কাটত। প্রতিটি আঁচড়ের হয়তো থাকতো ধ্বনি। মানুষ পৃথিবীকে যা জানাতে চেয়েছিল, গুহাচিত্রের সেই অনুবাদ কি এই সময়ের মানুষ করতে পেরেছে? প্রযুক্তির এই সময় এসে ভাব প্রকাশের যে বিস্তর মাধ্যম, সেখানেও কি ভাবের সব প্রকাশ ঘটছে? কেন যেন আমার মনে হয় সেই প্রকাশে খামতি রয়েই যায়। তাই মানুষকে আবারও রং তুলির আঁচড়ের কাছেই ফিরতে হয়, যেমন ফিরেছেন নাচলের টিকুয়েল গ্রামের নারীরা। পরিবার, সমাজের মঙ্গল ও আনন্দের জন্য তারা আলপনায় রঙিন করে তুলেছেন ঘর, গ্রাম। আপনাদের গ্রামেও তো দেখি যে এই যে আঁকা হয় না, আলপনা। আলপনা। হ্যাঁ, আমার এক যা করে। এটা কি উৎসব উপলক্ষে আঁকেন নাকি? উপলক্ষ হয়। কি উপলক্ষে এটা? হয়তো নবান্ন হয়, যে এমন গ্রামে একটা হরিবাসর হবে, তখন হয়তো একটু লিখবে। তখন আবার দুর্গা পূজা, বড় পূজা আসে, তখন আপনারা আঁকেন? ওদের বাড়ি ঢুকি আছে, নানা বাবা করে। আমারই যা। আচ্ছা আচ্ছা, বন্ধুদের কাছে জানতে চেয়েছি, এই যে এই গ্রামকে আলপনা গ্রাম বলে, তাই না? এই আলপনাটা শুরু হলো কিভাবে, বা কি কি উপলক্ষে আপনারা আলপনা করেন? কোনো অনুষ্ঠান হলে আমরা আলপনা করি। হয়েছে হরিবাসর হলো, এখানে হরিবাসরের সময়, দুর্গাপূজার উপলক্ষে, ঈদের সময়, মানে আমরা এগুলো নিজের বাড়িকে সাজানোর জন্য এগুলো আমরা করি। উৎসবটা মুসলমানের না হিন্দু না কার সেটা দেখেন না, উৎসব হলেই হলো। উৎসব নিয়ে আমরা সবাই মিলে মিশে সবাই মিলে মুসলমানেরাও ভালো। নিজের বাড়িকে নিজেকে আমরা সাজিয়ে রাখতে ভালোবাসি, এই আর। আচ্ছা, রঙও নিজে তৈরি করেন? রং মানে বাহির থেকে কিনে আনতে হয়। আগে নিজেরা তৈরি করতেন? নিজেরা মানে ওই যে চালের গুঁড়া দিয়ে ওগুলো বানাতেন। এখন তো সব রং বাহির থেকে কিনে। এখন আর রং তৈরি করেন না? না, তৈরি করি না। এখন ওই যে লাল মাটি ছিল আগে, তাও
মাটির ওগুলো ওগুলো দিয়ে বানানো এখন লাল মাটি পাওয়া যায় না। এখন পাওয়া যায়, কম পাওয়া যায়, এখন রং হয়েছে সব। ঠিক আছে ওদি, কাজ করেন। আলপনা শুরু করলেন কবে থেকে? এটা আমার শখের জিনিস, শখ করি আমার আলপনা শেখায়। এই যে এই আলপনা গ্রাম বলা হয়, এখানে মানে আপনার দেখা দেখি কি অন্য বাড়ির মানুষজন একটু আলপনা করা শুরু করলো তাদের বাড়িতে নাকি? হ্যাঁ, যখন আমি করতাম তখন কোথাও 20-22 বছর করেছি, কোথায় আলপনা তখন ছিল না। এখন বউ বেটিরা তখন কী হচ্ছে যে আমার বাড়ি দেখে তারা অনেক গোটা গ্রামই আছে, তো এত বড় কালার না হলেও সাদার পর গোটা গ্রাম আছে, কয়েকটা বাড়ি তাও কিছু কিছু কালার আছে। এই আলপনা বাড়ি থেকেই আলপনা গ্রাম হচ্ছে, গ্রামের মেয়েরাও অন্য জায়গায় যেয়ে তারাও করতে করার চেষ্টা করে, ওরাও করেছি। অন্য বিভিন্ন গায়ের মেয়েরা এই গ্রাম বিয়ে বউ হয়ে আসছে, তারাও এখন করছে যে গোটা গ্রামটা এই সাদার পর। তবে এটা কি এখন তো উৎসবের সময় আপনারা আবার নতুন করে রং করেন নাকি বিভিন্ন উৎসব? না, আমার বাড়ি সবসময় উৎসব লাগিয়ে থাকে। আপনার বাড়িতে সবসময় উৎসব, এটা সুন্দর। আমার কোনো উৎসব লাগলে মানে সে ভালো কাপড় নেওয়ার চেষ্টা করি, কোনো জিনিস নেওয়ার চেষ্টা করি, আমার কিছু লাগে না। তাহলে আমি বলতাম যে রং, আমি এখনো চাচ্ছি যে যতদিন আমি পাচ্ছি ততদিন আমি আলপনা ধরে থাকবো। ভালো থাকেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দাদা আপনাদের এই গ্রামের নাম কি? বিকুল। ইকুল। আচ্ছা, তারপরে তো আপনার দাদা বাবা সব এই গ্রামে, তা আপনার ছোটবেলা থেকে এই গ্রামটা কেমন দেখছিলেন? আর এখন তো বদলে গেছে, এই গ্রামে কি কি ছিল তখন? আপনার ছোটবেলা কি কি দেখছেন? ছিল কারো জমি জমা ছিল, কারো নাই, এরকম হয়েছিল। আচ্ছা, তাহলে তখন জমি যার ছিল অনেক ছিল। হ্যাঁ, জমি কমতে থাকলো, ভাগ হইতে থাকলো কবে থেকে? ভাবে হলো বাংলার 20 বছর পর, 10 বছর পর, 10 বছর ভেস হয়ে গেল, জমি জাল হয়ে গেল, যেসব বাবুটাও ব্যবহার করে চলে গেলো কলকাতা। আচ্ছা, 47-এর পর, 47-এর পর জমি কমতে থাকলো। আগে যখন আপনার দাদার সময় বা বাবার সময় যখন ফসল করতো, সেই ফসল তো সব যোদ্ধা নিয়ে যেত, তাই না? পুরোটাই নিয়ে যেত। তো এই যে এই ফসলের যে 3 ভাগ করা, 3 ভাগের মধ্যে 1 ভাগ আপনাকে দেওয়া, এইটা শুরু হলো কবে? এটা শুরু হলো, ইলা মিত্রকে নাম শুনছেন? ইহা ইলা মিত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তো তো করে গেছে। কি করে গেছে বলেন তো? 3 ভাগের 1 ভাগ কৃষক পাবে। কৃষক পাবে। আচ্ছা, তো ও ছিল এই 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 এলাকার রানী। আপনারা বলতেন, তাই না? তো ভালো করতে লাগে, মন্দ হয়ে গেল, ও তো আর চলে গেল, ওয়াক্তে শেষ করে দিত। তো তাই তো তো বেটা ছল হয়ে ও চলে গেল, পার হয়ে। আচ্ছা আচ্ছা, বেটা ছেলে সেজে পার হয়ে গেল, নাহলে মেরে ফেলতো। মারি ফেল। আচ্ছা, আপনারা কি ওই যে ইলা মিত্রের জন্য মিছিল করছেন? করছেন? এই ইলা মিত্রের সঙ্গে মিছিল করছেন? হ্যাঁ, কোথায়? এই গাঁয়ে গাঁয়ে বেড়াতে হয়েছে, নাচল। ও না, চলে ইলা মিত্রের সঙ্গে স্লোগান দিতেন। আচ্ছা, তাহলে এখন আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, কারো ঘরে কোনো অভাব নাই, না, কারণ 3 ফসল, আবার জমির ভাগটাও পাচ্ছেন। ঠিক আছে তো। চাঁপাইনবাবগঞ্জ এলেই নাচুরের রানীকে একবার দেখে যাওয়ার ইচ্ছে হয়। ফসলের উপর কৃষকের 2/3 যে অধিকার, সেই তেভাগ আন্দোলনের কিংবদন্তি নেত্রী ছিলেন ইলা মিত্র। কৃষক এখনও তার ন্যায্য হিস্যার জন্য লড়াই করেন, যে স্লোগান তোলেন সেখানে আজও ইলা মিত্র প্রেরণা।
কোন গ্রাম আপনার? রাউতাড়া। কি করেন আপনি? আমি কৃষক কাজ করি। কৃষক কাজ করেন? জি। তা নিজের জমি? হ্যাঁ, নিজের জমি আছে কিছু, কিছু আদি বর্গা করি। তো এই যে জমির যে ভাগ, এই ভাগ নিয়ে যে আন্দোলন ইলা মিত্র করলো, ইলা মিত্রকে দেখেছেন আপনি কখনো? দেখেছি। আপনি ইলা মিত্রকে কোন বয়সে দেখলেন? আমি দেখেছি এই জুয়ান্তি বয়সে। হ্যাঁ। তারপরে তখন ফের বৃদ্ধ বয়সে এসেছিল কলকাতা থেকে। হ্যাঁ, বৃদ্ধ বয়সে কেমন দেখলেন তাকে? এই দেশে এসে সব জায়গায় জায়গায় তখন মনে করে যে মিটিং করলে সব দেখালে। আপনারা ওই মিটিংয়ে যেতেন? গেছি না চলে, এসছে গেছি না চলে। আচ্ছা। তারপরে রোহানপুরে এসেছে, তারপরে রাজশাহীতে এসছে, তারপরে এসেছে চাপাই নবাবগঞ্জ। তা আপনাদের কি উপকার করে গেল ইলা মিত্র? জমিদের ভাগ হয়তো এখন 20কে 7 আড়ি, এটাই আমরাকে করে গেছে। আচ্ছা, উন্নতমান করে গেছে, মানে কৃষকদের জন্য কাজ জি। করে গেছে। ঠিক আছে। খুব কাছে কোনো রেল স্টেশন আছে, সেখানে সে ট্রেন থামবে। যাত্রীদের এক পক্ষ নামবেন, আরেক পক্ষ যাত্রা করবেন। যাত্রীদের এই যে ফিরে আসা, ছেড়ে যাওয়া, এই মুখচিত্র দেখার নেশায় নিমজ্জিত আমি। নিমজ্জনে দেখতে পাই অতল গহ্বরে মানুষ কেমন বদলে যাচ্ছে, ফিরতে চাইছে না পুরনো স্টেশনে। এই যাত্রীরা যখন নামে উঠে তাদের মুখ দেখলে, চেহারা দেখলে বুঝতে পারছেন যে তারা আর আগের মানুষ নাই? না, আগের মানুষ নাই, আগের মানুষ নাই। আর ট্রেনে উঠে যাচ্ছে, মানে আর কারোর প্রতি খেয়াল নাই, তাকেই যেতে হবে, না আন্তরিকতা নাই, সমাজে একটা ভদ্রতা আছে, ভদ্রতা সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন। এবার আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে, তখনকার সময়টা আমের। পথের দুই ধারে আম বাগান, স্থানীয় প্রজাতির বড় গাছ, উচ্চ ফলনশীল জাতের ছোট গাছ, আমে ঢাকা। কিন্তু সময়টা আমের হলেও ইচ্ছে করলে আম নামাতে পারেন না কৃষকরা। ধারাবাহিকতা আছে, কৃষি বিভাগের ক্যালেন্ডার অনুসরণ করতে হয়। আমরা যখন রাজশাহী, তখন গুটিজাত ও গোপালভোগ নামানো চলছিল। রাজশাহীতে পুরনো জাতের আম, হ্যাঁ, এখন কি কি আছে? এখন তো দেখি যে সব জায়গাতেই নতুন নতুন অনেক প্রজাতি আসছে। জি, রাজশাহীতে আসলে এখন পর্যন্ত হিমসাগর, যেটা আমরা দেশীয় ভাষায় খেরসাপাত বলে থাকি, এই আমটি আমাদের অঞ্চলে খুবই বিখ্যাত। নতুন প্রজাতি কি কি? এই যে আম্রপালি। আর আম্রপালি আছে, আপনার বাড়ি 4 আসছে, এখন ব্যানানা ম্যাঙ্গো আসছে, আমাদের নতুন আমগুলা যেগুলো আসছে, কাটিমন আসছে, এই আমগুলো এখন রাজশাহীতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি হাড়িভাঙ্গা আগে থেকে আছে। আচ্ছা, আর রানী পছন্দ? এখন রানী পছন্দ হয় নাই, কিন্তু আছে আম। এটাও কমে গেছে, এটা নতুন করে চাষগুলো হয় না। নতুন করে যে আপনার এই যে ফলনশীল আপনার কাটিমন হয় না, উৎপাদন কম দেখে হয় না। উৎপাদন কম, যাতে মানে এটা ফলন কম বা দাম আনুপাতিক হারে কম ওগুলার থেকে। স্বাদে রানী পছন্দ অনেক বেস্ট, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো রানী। এগুলোর দাম বেশি কেন? এগুলার দাম এখন আধুনিকভাবে নামছে, মানুষ এটার নাম শুনেই আর কি মুগ্ধর মতো, এক কথায়। এখন সব এই নতুন প্রজাতি, সব নতুন প্রজাতির আম এসে মানুষ পুরনো প্রজাতির আমের নামই ভুলে যাচ্ছে। এখন তো মানে বাড়ি 4, কাটিমন, আম্রপালি, এগুলার কথা বললে আর কিছুই লাগে না, পুরানোকে ভুলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এটা কি আম বলছিলেন? লক্ষণভোগ, লখনা। লখনা, হ্যাঁ। আচ্ছা, এই থেকে প্রথম উঠে নাকি রাজশাহীতে? প্রথমেই গোপাল আঠি, তারপর পরই লক্ষণভোগ। গোপাল আঠি, তারপর হচ্ছে লক্ষণভোগ। এটা কয়দিন থাকে?
এটা 2 মাস এখন থাকবে, পাবেন। আচ্ছা, এটা তো এই যে পুরানো প্রজাতির আম। কত করে এটা? এটা আমার 1300, 1100 বলছে। আর সাদে গুটির অবস্থা কি? কত কত গুটি আছে গোপালের মতো। তাই? হ্যাঁ। গুটি কতদিন থাকে? গুটি থাকে অনেকদিন। আর ফজলি? ফজলির সময় আছে। পুরাতনের চুম্বক শক্তি আছে, মানুষকে নিয়ে যায় স্মৃতির সিন্ধুকে। এই যেমন আমি পুরনো সিন্ধুক দেখলেই এক দৃশ্য গল্পের সামনে বসে যাই। রাজশাহীর পুঠিয়ার জমিদার বাড়িতে এসে আমি যেন পুরনো সেলুলয়েডের নির্বাক দর্শক। পাঁচানী জমিদার মহারাজা হেমন্ত কুমারী দেবী, তার বর রাজা পরেশ নারায়ণ, শাশুড়ি শরৎ সুন্দরী দেবী, বড় গোবিন্দ মন্দির, মুঘল সাম্রাজ্য যেন একে একে সামনে এসে দাঁড়াচ্ছে। তাদের স্থাপত্যের অহং দেখে নত জানু আমি। গুটি রেশম পোকা প্রজাপতি হয়। এই রূপান্তরের আগে তৈরি করে যায় সুতো। এই সুতোর পরিচয় সিল্ক। এটা হচ্ছে রেশম পোকা। এটা হলো রেশম পোকা। এই পাতাগুলো খাচ্ছে, বড় হচ্ছে। 28 থেকে 30 দিন খাবে, খাওয়ার পরে পূর্ণ বয়স। এটার বয়স এখন কত? 21 দিন। 21 দিন। আচ্ছা, এখন পাতাটা খাচ্ছে। হ্যাঁ। 28 দিন পর পূর্ণ বয়স। আচ্ছা, পূর্ণ বয়স হওয়ার পর? পূর্ণ বয়স হলে পাতা খাওয়া ছেড়ে দেবে। আচ্ছা, তখন খাঁচায় ওই পোকাটাকে নিয়ে খাঁচায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তারা মুখে লালা দিয়ে 48 ঘন্টার মধ্যে গুটিটা তৈরি করবে। তৈরি করার পরে ভেতরে পোকাটা থেকে যাবে। আচ্ছা, এই যে এটার ভিতরে পোকা আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে যে গুটিতে সুতা তৈরি করা হবে ওটাকে রৌদ্রে দিয়ে পোকাটাকে মেরে ফেলতে হবে। মেরে ফেলার পরে এটাকে গরম পানিতে আধা ঘন্টা সিদ্ধ করলে সুতার একটা মাথা বের হবে, এই যে সুতা সিঙ্গেল। হ্যাঁ, তখন পানির মধ্যে ঘুরবে, সুতা আসতে থাকবে। এক একটা গুটিতে 400 থেকে 500 মিটার লম্বা সুতা হবে। আবার যেটা বংশবিস্তার করা হবে, বংশবিস্তার করতে গেলে অল্প কিছু গুটি তাজা রাখতে হবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। তাজা রাখতে গেলে ওই পোকাটা কেটে বের হবে 8 থেকে 10 দিন পরে প্রজাপতি রূপ ধারণ করে। আচ্ছা আচ্ছা, এক একটা প্রজাপতি 400 থেকে 500 ডিম দেবে। 8 থেকে 10 ডিম থেকে আবার পোকা হবে। হ্যাঁ, আবার ডিমের বয়স যেদিন 8 থেকে 10 দিন হবে, তারপর আবার প্রজাপতি হবে। হ্যাঁ।
চীনের একটি প্রদেশে প্রথম সিল্ক বা রেশম উৎপাদনের কৌশল উদ্ভাবন করা হয়। বহু বছর সেটা গোপন ছিল। চীন থেকে খ্রিস্টপূর্ব 140 অব্দে কৌশলটি তিব্বতে খ্রিস্টের জন্মের পর 4th শতাব্দীতে ভারতবর্ষে তুঁত চাষ ও পলু পালনের প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। একসময় এই পণ্যের নামকরণ করা হয়েছিল বেঙ্গল সিল্ক, পরে রাজশাহী সিল্ক নামে পরিচিতি লাভ করে। আমার মন শহরের ফর্দে রাজশাহী তোলা আছে। নদী পাড়ের শহর কিংবা যার করতলে বয়ে গেছে নদী, সেই শহরকে আমি লাবণ্যময়ী বলি। পদ্মাকে বাহুলগ্ন হয়ে যার বিস্তার, সেই শহর সুন্দরিত হবেই। তবে আমার দেখা রাজশাহী যেমন লক্ষ্মীটি মায়াবী ছিল, এখন সেই শহরের বৈভব বেড়েছে। বৃত্তের আলো শহরের আকাশমুখিতায় লাবণ্য বুঝি হারাতে বসেছে। এই রাজশাহী শহরে তো আপনার অনেক বছর, হ্যাঁ, এই যে পদ্মাপাড়ের এই শহর, তো এই যে বদলে যে গেল যে রাজশাহী শহর, হ্যাঁ, তার বদল নিয়ে বলেন যে একটা নদীর পাড়ে এরকম একটা শহর তৈরি হওয়া, কিভাবে দেখলেন শহরকে বড় হতে? এখন শহরের অনেক বিস্তারও ঘটেছে, তাই না? হ্যাঁ, রাজশাহী শহর, আমি যখন 78 সালে রাজশাহীতে প্রথম এসেছি, তখন রাজশাহী শহর খুবই ছোট্ট একটা মফস্বল শহর বলতে যা বোঝায় সেই রকমই ছিল। এখন যেমন রাজশাহীতে অনেক বড় বড় ড্রেন তৈরি হয়েছে, তখন রাজশাহীর সব কাঁচা ড্রেন ছিল। আর রাজশাহীর একটা নদী, সেটাকেও এখন ড্রেনের অন্তর্ভুক্ত করা হয়েছে। 0 পয়েন্ট আমরা যেটাকে বলি, সেই জায়গাতে ছিল নদী, শিবু নদী। তো এখন আর সেই নদী তো নাই, এখন ওটা ড্রেন হয়ে গেছে এবং ড্রেনের মাধ্যম দিয়ে সে আবার পদ্মা নদীর সাথে এসে মিশেছে সেই ড্রেনটা। আর ওই সময়ে রাজশাহীতে এত গাছ ছিল না কিন্তু। আর পদ্মা নদীতে, এই যে আমরা পদ্মা নদীতেই আছি, পেছন দিক দিয়ে একটু চর দেখা যাচ্ছে, তখনও কিন্তু যখন পানি থাকতো না, চর থেকে প্রচুর ধুলোবালি পুরো শহরকে ঢেকে ফেলতো। এই সময়ের দিকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটু ঝড় বাতাস হলেই পুরো শহরের সবার বাড়ি একদম বালুর নিচে যেন তলিয়ে যাচ্ছে, এরকম হতো। আর শহরের বদল কেমন? শহরের বদল যেটা হয়েছে, যে শহরে রাস্তাঘাট হয়েছে, আরও অনেক বাড়িঘর হয়েছে, ওই সময়ের থেকে বদল হয়েছে। হ্যাঁ, বিপণী বিতান বেড়েছে, স্কুল কলেজ বেড়েছে। নদীর পাড়ে যেভাবে শহর গড়ে ওঠার কথা, আমরা অন্যান্য দেশেও দেখি, ঠিক সেইভাবে যত্ন নেওয়া হচ্ছে শহর গড়ার ক্ষেত্রে। আমার মনে হয় যে কিছুটা ঘাটতি আছে, কারণ এই যে নদীগুলোকে তো আমরা ছোট ছোট যে নদীগুলো ছিল পদ্মা থেকে বের হয়ে আবার পদ্মায় এসে পড়েছে, সেই নদীগুলোকে তো আমরা অনেক অনেক সময় ধরেই তো মেরে ফেলেছি। এবং এই যে উঁচু হচ্ছে রাজশাহী, এই যে এই বিল্ডিং, এই জায়গাতে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার সেই ছোটবেলার দেখা রাজশাহীতে অনেক সুন্দর সুন্দর বাড়ি ছিল, যেগুলোকে অ্যাস্থেটিক বলা যায়। কিন্তু এখন যে হাই রাইজিং বিল্ডিংগুলো হচ্ছে, সেগুলো তো সেই অর্থে আসলে অ্যাস্থেটিক না, প্রয়োজনের জন্য শহরটাকে উপরের দিকে উঠতে দিচ্ছি আমরা। মানে বৈভব বাড়ছে, লাবণ্য চলে যাচ্ছে। হ্যাঁ, লাবণ্য চলে যাচ্ছে। উচ্ছল জলরাশির নিচে বালি রাশি, বালুকণায় আছে দুঃখ, আছে আনন্দ, সরে যাওয়া জলের পলির নির্যাস, উদযাপন। পাখিদের মিছিল খুঁজে যে জলের সমাবেশ, সবুজ ঘাসে বসে জীবনের খেলাঘর দেখা। ফোটো তুমি, ফোটো ফুল নন্দিনী। শুধু বালুচর শুধু শূন্যতার হাহাকার তোলে না, বলে চলো হেঁটে যাই ওই দূরে, যেখানে তর্জনী ধরে
হাঁটছে জল ও আকাশ। ছবির মুখ